বাগানে ফুল গাছে পানি দিচ্ছি পাইপ দিয়ে, আর আমার কোলে নোর। ঠোঁট নাড়িয়ে একটা নাসিদও গাইছি। কিছু কিছু নাসিদ আছে যা একবার শুনলে 1000বার শুনতে ইচ্ছে করে, গাইতেও ইচ্ছে হয়। এগুলোতে দিনের গ্রাম মিলে। ফজরে নামাজ পড়ে তেলাওয়াত শেষে এসেছি বাগানে। আম্মু আর রোজা হয়তো কিচেনে। রেজওয়ানও উঠে গেছেন দেখেছি। আল্লাহর এক বান্দা, একটা ওয়াক্ত নামাজও পড়েন না। গতকাল থাপ্পড় মারার পর থেকে ওনার মুখোমুখি আর হয়নি। আমি ঘুমিয়ে যাওয়ার অনেকক্ষণ পর হয়তো উনি রুমে এসেছিলেন। ডিনার করে কোথায় যেন গিয়েছিলেন। আম্মুকে বলে আর্জেন্ট কাজ আছে। সকালে উঠে উনি ওয়াশরুমে যাওয়ার পরেই আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে এসেছি নূরকে নিয়ে বাগানে। আসলে আমার একটু একটু ভয় করছে। মনে মনে ভাবি, উনি যদি আমায় আবারও থাপ্পড় দেন, বিষয়টি তো আত্মসম্মানের। যাকে এসব ভেবে কী লাভ? আল্লাহ আছেন, তিনি সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। রেজন ধীরে ধীরে বাগানের দিকে আসে চারদিকটা দেখার জন্য। তখনই দেখতে পাই একদিকে নুজা ফুল গাছে পানি দিচ্ছে। নুজাকে দেখেই গতকাল রাতের কথা তার মনে পড়ে যায়। কিন্তু রাগ হয় না, কারণ দোষটা ওরই। সত্যিই তো, একজন মানুষকে ট্রাস্ট করার আগে তার অনুমতি নেওয়াটা জরুরি। রেজন ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলে তুলে নুজার দিকে এগিয়ে যায়। নুজার কাছাকাছি যেতেই স্পষ্ট শুনতে পাই রেজওয়ানের কণ্ঠটা। মনটা ঠান্ডা হয়ে যায়। সত্যি কি সুন্দর গলায় মেয়েটার। আরবি উচ্চারণটাও দারুণ, একেবারে তারের মতো স্পষ্ট। মনে হচ্ছে কোনো দক্ষ হাফেজ বা কারি তেলাওয়াত করছে। আমি একদিকে গাছে পানি দিচ্ছি, অন্যদিকে যাব। তখনই মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে গাড় গড়িয়ে পিছনে তাকাই। ভেতরটা আমার দুফ করে উঠে যায়। জানতাম কেউ আছে, কিন্তু তারপরেও কেন এমন দুফ করে উঠলো আমার অন্তর। রেজন দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকিয়েই, ট্রাউজারের পকেটে হাত রেখে। যাক, এই লোক অন্তত আজ হাফ প্যান্ট পরেননি। সাদা লম্বা ট্রাউজার আর নীল একটি টি শার্ট পরে আছেন। রোদের অল্প আলোয় জিকজিক করছে ওনার সুদর্শনতা। উনি সেই মেল্টি স্মাইল নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ব্রু কুচকাই, তবে কিছু বলি না। কি বলবো? যাই বলি তাই তো দোষ হয়ে যায়। উনি নিজের ঠোঁটে সে হাসিটা রেখে আমার দিকে এগিয়ে এসে বলেন, দাও পাইপটা, আমি পানি দিব। হঠাৎ পাইপ চাইছে কেন? আমি অবাক গলায় বলি, পাইপ দিয়ে? উনি বলেন, আরে দাও তো। আমি দিয়ে দেই। উনি পাইপ হাতে নিয়ে মুচকি হেসে ফুল গাছে পানি দিতে দিতে আমার দিকে গাড় কাত করে তাকিয়ে আবারও মুচকি হাসে। অদ্ভুত তো, এ রেজন কি পাগল হয়ে গেলেন নাকি? খালি হাসছেন। এসব ভেবে যখনই একটু অন্যমনস্ক হই, তখনই পানির ছোঁয়া লাগে আমার গায়ে। আমি বুঝতে পেরেই তাড়াতাড়ি নূরকে নামিয়ে দেই, না হলে ওর জ্বর চলে আসবে। রেজন পাইপটা আমার দিকে ধরে আছেন, মুখে তার শয়তানি হাসি। আমার মুখে চড়ে মারছেন পানি। কিছু বলতেও পারছি না, মনে হচ্ছে পানিতে হাবুডুবু খাচ্ছি। হাত চোখ মুখ চেপে আমি চিৎকার করে বলি, রেজওয়ান কি করছেন এটা? এটা কি গরুর মতো কাজ করলেন? রেজওয়ান এটা শুনে পাইপের সুইচ বন্ধ করে মাটিতে ফেলে দেন। আমি চোখ খুলে দেখি আমায় একেবারে ভিজিয়ে দিয়েছেন এই অমানুষটা, কাণ্ডহীন পুরুষ। দাঁত চেপে পুষে শ্বাস নিয়ে ওনার দিকে তাকাই। দেখি উনি বুকে হাত গুজে নিতে নিতে বলছেন, গতকাল রাতে যে অসভ্যতা করেছিলে তার শাস্তি এটা, বুঝলে মিস নুজা? নুজা আবারও এভাবে ডাকলো। আমি নিজেকে হিজাব জারতে জারতে গলার সুর বড় করে বলি, ভুল হয়ে গেছে আমার, ভুল, বড় খুব ভুল হয়ে গেছে। আমার এতটুকু কথা শুনে রেজন ভাব নিয়ে বলেন, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে, তবে স্বীকার করছে এটাই অনেক। আই লাইক ইট। ওনার এই হারামি কথা শুনে দাঁত চেপে ওনার নীলসে চোখের দিকে তাকিয়ে তিক্ত গলায় বলি, হ্যাঁ হ্যাঁ স্বীকার করছি, ভুল হয়েছে আমার। গতকাল একটা না, বেশ কয়েকটাই থাপড় দেওয়া উচিত ছিল আপনার। এটাই ভুল হয়েছে আমার, চরম ভুল। এটা শুনে রেজওয়ান নিজের হাসি মুখটা নিমিষে শক্ত করে নিয়ে বলেন, আমিও চাইলে তোমায় থাপড় দিতে পারতাম, কিন্তু দেইনি। কেন জানো? কারণ আমার হাতের একটা থাপ্পড় খেলে তোমার দাঁতগুলো নিচে পড়ে যেত, মুখের চামড়া উঠে যেত, বুঝলে? তাই তো দেইনি। কী রে নুজা, তুই এভাবে ভিজে গেলি কী করে? আমি কিছু বলতে যাব, তখনই এই প্রশ্নটা আম্মু আমাদের কাছে এসে করেন। ওনার হাতে কফি, বুঝতেই পারি রেজওয়ানের জন্যই এনেছেন। আম্মু কফির মগটা রেজওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, রেজওয়ান কফি। রেজওয়ান সেটি নিতে নিতে বলেন, আম্মু। নুজা এ বলেই থেমে যান। আবারও আমার নাম ওভাবে ডাকতে যাচ্ছিলেন, কিন্তু আম্মুর দিকে তাকিয়ে নিজেকে সামলে নেন। স্বাভাবিক গলায় বলেন, নুজা। আম্মু নুজা বলছিল ওর গরম লাগছে, তাই ওকে ভিজিয়ে দিয়েছি ঠান্ডার জন্য। মাবুদ, কি যে মিথ্যে কথা! ছি ছি ছি, তুমি মাফ করো। আমি চুপ থাকি না,
তাড়াতাড়ি বলে উঠি, না আম্মু, একদম মিথ্যে কথা। এই বলে ওনার দিকে দাঁত চিপিয়ে তাকিয়ে কাঠ গলায় আম্মুকে বলি, উনি আমাকে বিজিয়েছেন, এমনি এমনি, কোনো কারণ ছাড়া। আম্মু এটা শুনে মুচকি হেসে ওঠেন। তার মানে কি ভাই, উনি হাসছেন কেন? আমি কি কোনো জোক বললাম নাকি? আম্মু হেসে বলেন, কিন্তু পাইপ তো তোর হাতেই ছিল নুজা। আমি বলি, আমার থেকে এসে উনি নিয়েছেন, নিয়েই আমাকে ভিজিয়েছেন পাইপ দিয়ে। আর কিছু বলি না, রাগে আমার শরীর চলছে। মানে এত বড় ধামড়া ছেলে হয়ে কি করে করলেন উনি এগুলো? সকালে, সাত সকালে মরণের গোসল করতে হবে এখন? আম্মু একটু সিরিয়াস হয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে বলেন, এটা কেন করলি? তুই কি বাচ্চা? বাচ্চাদের মতো কাজ করলি? রেজওয়ান কফিতে চুমুক দিতে দিতে রিল্যাক্স নিয়ে বলেন, আরে আম্মু, আমি একটু মজা করেছি। ওর সাথে এমন মজা করার রাইট তো আমার আছেই বলো। আম্মু আর কিছুই বলেন না, আমার হাত ধরে বলেন, আচ্ছা তুই চল, ফ্রেশ হয়ে আয়। আজ প্রথমবার, তাই কিছু বললাম না। আর যদি একবার আবার এমন কিছু করে, তো তুই আর আমি মামি মিলে সুইমিং পুলে তোকে চুবিয়ে দিব। এই বলে আম্মু আমায় নিয়ে যেতে থাকেন। আমি যেতে যেতে পিছনে ফিরে তাকাই। অগ্নিশোকে আমার দিকে তাকাই, ঠোঁট নাড়িয়ে বুঝিয়ে দেয়, শয়তান পুরুষ। উনি দেখিয়ে অসভ্যর মতো মেলটি হাসি দিয়ে আমার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বলেন, ব্রিটিশের বাচ্চা। আমি চোখ ফিরিয়ে নিলাম। এই লোকের দিকে আর তাকাতে ইচ্ছে করে না, কিন্তু চোখ ফেরালেও কি হবে? ওনার হাসি মাখা মুখটা সামনে বেশি ওঠে। হায় রে, মারাত্মক সে হাসি। চোখ দিয়ে হাসলে ঠোঁট টেনে তা ফুটে ওঠে, সাথে ঠোঁটের কোনায় ডিম্পলের ছায়া। যে একবারই হাসি দেখবে সে নিশ্চিত পাগল হবে, নয়তো মুগ্ধ হবে। আর এই মুহূর্তে আমিও আমার দুনিয়া বলে সেই মুগ্ধতায় ডুবে আছি। কিন্তু পরক্ষণে ওনার কাজের কথা মনে পড়তেই সে মুগ্ধতা পালিয়ে যায়, আর এক ঝাঁক রাগ এসে অন্তরে ঝাঁপ দেয়। রেজওয়ান কফিতে চুমুক দিতে দিতে বলেন, নুজামণি, তোমার এই হেজেল চোখ দুটোতে বড্ড রাগ বড্ড মানায়, বড্ড বেশি মানায়। আমি এসে গোসল করি। এই সকালে গোসল করা যে কতটা বিরক্তকর তা বলে বোঝানো যাবে না। গোসল করে করিডোরে দরজা খুলে বাহিরে আসি, আর তখনই দেখি রেজওয়ান রুমে ঢুকছেন। ওনায় দেখে রাগের বিদ্রোহ ফুটে ওঠে আমার। রেজওয়ান রুমে প্রবেশ করে হেলে দুলে যে সামনে তাকাই, তখনই রেজওয়ানের কাছে সময় কিছুক্ষণের জন্যও যেন থেমে যায়। নুজার দিকেও চোখ আটকে যায়। নুজার চেহারায় একটা অদ্ভুত প্রশান্তি রেজওয়ান দেখতে পায়। ওর ভেজা ত্বকে পানির ফোঁটা ঝিলিক দিচ্ছে, ঠিক শীতের সকালের হালকার কুয়াশার মতো। নুজার হেজেল চোখগুলো গোসলের পর আরও ভিজে ভিজে যেন লালচে লাগছে। মনে হচ্ছে মারাত্মক সুন্দর চোখে কোনো অজানা অভিমান ঘুমিয়ে আছে। নুজারের চোখের ভাষা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন হবে না, শুধু যেন তাকিয়ে থাকলেই যথেষ্ট। ওই চোখের মাঝে আগুন আর কোমলতা পাশাপাশি বাসা বেঁধেছে। কোনো মেকআপ নেই, কিন্তু তবুও চোখ দুটো তো এত প্রাণবন্ত, তা বলে বোঝানো রেজওয়ানের পক্ষে সম্ভব নয়। নুজার খোলা চুলে লেগে আছে পানির কণা, চুলগুলো ইংরেজ নারীদের মতো প্রাকৃতিকভাবেই কোঁকড়ানো। হাঁটু ছুঁয়ে নেমে আসা লালচে কালো তরঙ্গে চুল, বেজা চুলের কিছু লট কপালে লেপটে আছে, আর গাঢ় বেয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ক্লেভিকলের আশেপাশে। পরনে একটা থ্রি পিস। সব কিছু মিলিয়ে নুজাকে একটা হুর, সত্যিকারের হুর মনে হচ্ছে রেজওয়ানের কাছে। রেজওয়ান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নুজার দিকে, নিজের অজান্তেও তাকিয়ে থাকে। কিছুই বলতে পারে না, শুধু অনুভব করে এই মেয়েটা একেবারেই অন্যরকম। এই মুহূর্তে নুজাকে রেজওয়ানের মনে হচ্ছে কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা এক মারাত্মক চরিত্র। রেজওয়ান পিষিয়ে ঠোঁট নাড়িয়ে বলে, তোমার এই দুনিয়া বুলানো সৌন্দর্যে আছে অর্কিডের মতো রহস্য, যা দেখলেই বোঝা যায় তুমি সহজ নও, তুমি অসাধারণ। আবার ওর মন বলে, আমার চোখে তুমি ফিওনিফুল শ্যাডোজো। যতই চেয়ে থাকি ততই নিজেকে হারিয়ে ফেলি। রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে ঘুমের মধ্যে আবারও বলে ওঠে, তুমি শুধু সুন্দর নও, তুমি রানুন পুলাসের মতো, যার প্রতি স্তরে লুকিয়ে আছে এক একটা আবেগ আর এক একটা সুন্দর গল্প। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কিন্তু কেন? আমি নিজেকে ভালো করে ওনা দিয়ে ঢেকে নেই, কিন্তু তারপরও উনি চোখ সরাচ্ছেন না। এ বেহায়া পুরুষ। এতে তরঙ্গের মতো ছুটে গিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করি, নিজের চোখটা একটু সামলান মিস্টার শেখ। উনি আমার কথায় মনে হয় কোনো ধ্যান থেকে বের হন, ধ্যান থেকে বের হয়ে চারদিকে তাকান, তাও এমনভাবে মনে হয় একমাত্র দুনিয়ায় এসে পড়েছেন। এতক্ষণ অন্য কোথাও ছিলেন। আমি এটা দেখে দাঁত চেপে বলি, এভাবে তাকিয়েছিলেন কেন? রেজওয়ান এতে একটু এগিয়ে এসে ভাবুক গলায় বলেন, তুমি দেখতে একদম ব্রিটিশদের মতো,
তার মানে তুমি আমাদের দেশের শত্রু? ছি, আম্মু কিভাবে একজন টেরোরিস্টকে আমাদের বাড়িতে রাখলো? কি এত বড় কথা বললেন? আমার গা জ্বলে উঠে এটা শুনে। এমনিতেই ওনার জন্য গোসল করতে হয়েছে, এরই মধ্যে এসব লাইন ছাড়া কথাবার্তা। আমি চাষ ধরা গলায় বলি, আমি দেখতে ব্রিটিশদের মতো হতে পারি, কিন্তু আমি একজন খাঁটি বাঙালি, বুঝতে পারলেন? আর বলে যাবেন না আপনি নিজে একজন মার্কিন, আপনার বাপ দাদা আমেরিকান। রেজন ইটে শুনে আরসোকে তাকিয়ে বলেন, কথার ফেস তো তুমি ভালোই জানো, একদম ব্রিটিশদের মতো। এসব ফালতু কথা শুনে আমার বেশ বিরক্ত হয়, সত্যি খুব বিরক্ত লাগে। আমি বিরক্তির সাথে বলি, প্লিজ এসব নাটক বন্ধ করবেন, আপনার কথাবার্তা আমার একদমই ভালো লাগে না। রেজন ঘাটতেরা ভঙ্গিতেই বলেন, আমি বলবো তাতে তোমার কি? উচিত কথা বললেই দোষ, তাই না? এসব কেমন ব্যবহার? মানে মুখে যা আসবে তাই বলছে, পাগল নাকি? ও সরি, ভুলে গিয়েছি, গরুর তো আবার বুদ্ধি কম। আমি ওনার মুখ বন্ধ করতে বলি, আপনি আর একটা বাজে কথা বললে আমি গিয়ে যার কাছে বলবো, তখন উস্টা খেয়ে ঠিক হবেন। এটা শুনে উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে আরসোকে একবার ভালো করে আমাকে পরখ করতে করতে বললেন, মিস ব্রিটিশ, 200 বছর তোমার পূর্বপুরুষ করেছে আমাদের দেশের রাজত্ব, আর এখন দেখছি তুমি করতে চাও আমার জীবনের রাজত্ব। আমি ওনার সাহনি দেখে দাঁত চেপে বলি, তাকাচ্ছেন কেন এভাবে আমার দিকে? চোখ ঠিক করুন, এভাবে তাকাবেন না আমার দিকে। রেজন আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলেন, আমি তাকাবো? তুমি বলছো না তাকাতে, তাই আরও বেশি করে তাকাবো, বুঝতে পেরেছ? আমি দাঁত চেপে বলি, খবরদার, আপনি আমার দিকে তাকাবেন না, আপনার এই তাকানোতে আমার মাহারামের হক নষ্ট হবে। এটা শুনে উনি ব্রু কুঁচকে বলেন, মাহারাম? মাহারাম মানে? তুমি এখানে হাজব্যান্ড বললে তাই না? আমি মাথা নাড়িয়ে উত্তর দেই, হ্যাঁ হ্যাঁ বললাম। এটা শুনে উনি চট করে সিরিয়াস মুডে এসে বলেন, তার মানে তোমার অন্য একটা হাজব্যান্ড আছে? কি? এটা কেমন কথা রে ভাই? এটা আবার কেমন প্রশ্ন? আমি ওনার দিকে মুখ তুলে তাকিয়ে বলি, আপনি হাজব্যান্ড কোথায় পেলেন? উনি হঠাৎ করে অল্প রেগে গিয়ে দাঁত চেপে বলেন, কেন? তুমি নিজেই তো বললে তোমার কারো হক নষ্ট হবে। ও, এর জন্যই প্রশ্ন করছেন? আমি সংকোচ কাটিয়ে বলি, আমি মাহারাম মানে বলেছি যে আমার রিয়েল হাজব্যান্ড, মানে যার সঙ্গে আমার বিয়ে হবে, সংসার হবে ভবিষ্যতে, তার কথা বলছি। এটা শুনে কেন জানি ওনার মুখে কিছুটা বিভ্রান্তি দেখতে পাই। উনি ইতস্ত করে বলেন, তুমি আবারও বিয়ে করবে? অদ্ভুত প্রশ্ন করছেন তো এই লোক। তবে আমিও সোজা উত্তর দিই, হ্যাঁ করব। আপনার সঙ্গে ডিভোর্স হওয়ার পর তো নতুন জীবন শুরু করতেই হবে, তাই না? জীবন কি আর থেমে থাকবে? রেজওয়ান সাথে সাথে আমায় আবারও প্রশ্ন করলেন, তুমি অন্য কাউকে বিয়ে করবে? অন্য পুরুষের সংসার করবে? অন্য কারো বাচ্চার মা হবে, তাই না? এমন প্রশ্নে আমি বেশ অস্বস্তিতে পড়ে যাই। কি হয়ে গেল? উনি হঠাৎই এমন কথা কেন বলছেন? আমি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেই, ইনশাল্লাহ এমনটাই হতে পারে। নুজার এই উত্তর শুনে রেজওয়ানের কলিজা ধকধক করতে শুরু করেছে। ঠোঁট জোড়া কেন জানি অল্প তীর তীর করে কাঁপতে থাকে। মনে হচ্ছে যেন কলিজাটা লাফিয়ে বেরিয়ে আসবে। কিন্তু হঠাৎই এমন অনুভূতি কেন হচ্ছে রেজন জানে না। এই অনুভূতির নাম কি, অর্থ কি, শুধু জানি ওর কষ্ট হচ্ছে। নুজা অন্য সংসারে যাবে এটা শুনে। রেজন নিজেকে বোঝায়, নুজা তোর কেউ না, ও অন্য সংসারে যাক বা মরে যাক তাতে তোর কি? কিন্তু মন বলে, ও তো আমার সংসারের রানী, তাহলে ও কেন অন্য কারো সংসারে যাবে? রেজন দাঁড়িয়ে ভাবতে থাকে, দূর, ভাবুক, যার যা ইচ্ছে। আমি নিচে যাওয়ার জন্য পা বাড়াই, কারণ অফিসে যেতে হবে, নাস্তা করতে হবে। উনি থাকুক দাঁড়িয়ে ওনার মতো করে। আমি লিভিং জোনে পা রাখতেই রেজন পিছন থেকে বলে ওঠে, তুমি সত্যি অন্য সংসারে চলে যাবে? থাকবে না এখানে? ওনার কষ্ট শুনে নিজের অজান্তেই আমি থেমে যাই, থমকে দাঁড়িয়ে যাই। কী সব অদ্ভুত প্রশ্ন করছেন এই লোকটা, কখনো এটা তো কখনো ওটা। আমি কি সত্যি অন্য কারো সংসারে চলে যাব? এই প্রশ্ন করছেন এখন? আমায় তো চলে যেতেই হবে, আপনি তো আর রাখবেন না আমাকে। বিশ্বাস করুন, যদি আপনি আমায় বুকে আগলে নিতেন তবে আমি আপনারই হয়ে থেকে যেতাম, কিন্তু মুখে এগুলো না বলে দীর্ঘশ্বাস ফেলে গাড়গড়ি ওনার দিকে তাকিয়ে বলি, যেখানে মূল্য নেই সেখানে থাকতে চাচ্ছি না। এই বলে চুপচাপ ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে আসি, কারণ ওখানে থাকলে এই পুরুষ আমায় প্রশ্ন করতে করতে মেরেই ফেলবে। আর তার সঙ্গে কথা বলতে, বেশি কথা বলাতে আমার রুচিতে বাধে। তার সঙ্গে কেন আমি এত কথা বলবো? কে হয় সে আমার, যে আমায় বিয়ের পর দিনই ফেলে যেতে পারে? তার সঙ্গে এত কিসের পীড়িত? এখন থেকে যত পারি কম কথা বলবো, প্রয়োজনের বাহিরে একটা শব্দ আর বলবো না, আর বলা উচিতও না।
নুজা যেতে রেজন দপ করে বেডে বসে পড়ে, দু হাত দিয়ে মাথা চেপে ধরে অস্থির হয়ে বলল, রেজন থাম, তুই থাম, নিজেকে কন্ট্রোল কর, নিজের ফিলিংসকে এতটা সস্তা বানাস না। নুজার প্রতি ফিলিংস আনা ভুল, ও তো যোগ্য না, বা তুইও ওর যোগ্য না। ওর সুন্দর একটা লাইফ পাওয়ার অধিকার আছে। তোর মতো মানুষের সঙ্গে জুড়ে গেলে ওর মতো নিষ্পাপ একটা প্রাণ, নিষ্পাপ একটা জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে শ্বাস নিয়ে ভাবে, ও এতিম একটা মানুষ, নিশ্চয়ই ছোটোবেলা থেকে অনেক সাফার করেছে। তাই আমার সঙ্গে ওকে জুড়ে আর ওর জীবনটা কষ্টকর বানাতে চাই না। ও বাঁচুক, ও শান্তিতে বাঁচুক। কিন্তু অন্য কারো সংসার করবে, করুক, তাতে আমার কি? আমার হঠাৎ এমন কষ্ট কেন বা হচ্ছে? আমি দাঁড়িয়ে আছি পার্কিং লটে, অফিসে যাব বলে। আমার সাথে রেজওয়ানও এসেছেন। উনি নিজের গাড়িতে উঠছেন। এটি রেজওয়ান আসার আগে, বেশ কয়েকটি দিন আগে আম্মু নিজেই জেনেভা থেকে গিয়ে গাড়িটি কিনেছেন। কারণ জেনেভা, কুয়েত, দুবাই এসব জায়গায় সুপার রেয়ার কার পাওয়া যায়। তবে দাম হবে বহু কোটি টাকা। কিন্তু এতে তাদের কি? তাদের তো আর টাকার কোনো অভাব নেই। উনি আমার দিকে এক পলক তাকিয়ে নিয়ে ঘুরে গাড়ির দরজা খুললেন। তারপর আবারও আমার দিকে তাকিয়ে বলেন, তুমি আমার গাড়িতে যেতে পারো চাইলে। বাহ, আমায় অফার করছে নিজের গাড়িতে যাওয়ার জন্য। মতলবটা কি? কোনো শয়তানি করবে না তো? আমার গাড়িতে নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে? না না, এসব নিয়ে কেন ভাবছি? মূল কথা তো আমি আমার জীবনে ওনার গাড়িতে কখনোই উঠব না, নিজ ইচ্ছে বা কাজ ছাড়া। তাহলে তো ভাবার কি আছে? তাই আমি সাপ সাপ বলি, জি না, আমার প্রয়োজন নেই। এটা শুনে আমার দিকে ওনার নীলসে চোখ রুক্ষ হয়ে সে বলেন, তোমায় গাড়িতে উঠে বলছি না, ড্রাইভ করে নিয়ে যেতে বলছি। বলে গেছো তুমি আমার সেক্রেটারি? দেখুন তো কেমন কথা, আমি জানতাম এমন কিছুই বলবে। তাই আমি বলি, দয়া করে ঘড়িটি একটু দেখুন, এখন সময় 8টা, আর অফিস ডিউটি শুরু হবে 9:30 থেকে। এটা শুনে রেজওয়ান দাঁত চেপে ওনার চোখ বুজে নেন। আমি স্পষ্ট চোখে দেখতে পাই ওনার মুখের রাগের লেজ ফুটে উঠেছে, কপালের রগও ফুটে উঠেছে। বাট এই একটুকুতে এত রাগার কি আছে ভাই? এত রাগ কেন? উনি নিজেকে সামলে দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলেন, এখন যদি না আসো তবে মনে রেখো, আজ সারাদিন অফিস টাইমে তোমায় ড্রাইভ করাবো। আমি এসবে ভয় পাই নাকি? এসব হুমকিতে অন্তত নুজা ভয় পায় না। আমিও সুন্দর করে উত্তর দিলাম, আপনি আমায় ফোর্স করে ড্রাইভ করাবেন? আমি আপনাকে অ্যাক্সিডেন্ট করে মারব তো? হিসেব তো হবে বরাবর। এটা শুনে উনি রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, আজ শুধু অফিস টাইমটা শুরু হোক, তখন দেখবে কি করি তোমায় আমি। এ বলে রেজন গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায়। রেজন যেতেই দেখে নূর এসেছে পার্কিং লটে, কিন্তু ওকে তো নিতে পারবো না। কিন্তু কি করব, আজ আম্মু বাড়িতে থাকবেন না, রোজা অফিসে থাকবে, আমিও থাকবো না। কি করে নিয়ে যাই? আচ্ছা নিয়েই যাই, লুকিয়ে রাখবো নূরকে। লুকিয়ে না রাখলে ওকে দেখে নিলে রেজন গরুর মতো কাকা করে চিল্লাবে। রেজন, তারিফ, এরিফ, আরিজ বসে আছে একটা ছোট্ট শপে, যেখানে প্লায়ার শপ, বেকারি, আইসক্রিম পার্লার আর কফির জন্য কয়েকটা টেবিল সহ কফি শপ রয়েছে। ওরা এখানে নীরবে এসে মিশন নিয়ে কথা বলছে, কী থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না। যে পথ বেছে নিতে চায় সেই পথই বন্ধ। অনেকক্ষণ জল্পনা কল্পনার পর একটা সিদ্ধান্তে আসে ওরা। রেজন অফিস থেকে 3টার দিকে এখানে চলে এসেছে, আর এখন বিকেল 5টা। নুজাকে ইচ্ছে মতো কাজ করিয়েছে আজ। নুজাকে হন্তদন্ত করে মেরেছে। এতে যদি নুজার ইগো একটু কমে, একটু ভয় পায় রেজওয়ানকে এই উদ্দেশ্যেই করেছে ও। কথাবার্তা শেষে আরিস দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাই কতক্ষণ ধরে শুধু ড্রিঙ্কসে আর কফি গিলে যাচ্ছি, কেক টেক তো দেখছি না, চল কিছু ডেজার্ট ট্রাই করি। তারিফ বলে, হ্যাঁ ভাই খাওয়া যাক, অনেক খিদে পেয়েছে। রেজন নিজের এসব কথায় বেশ বিরক্ত। তার এই বন্ধুগুলো সারাদিন শুধু হাঁসের মতো খাই খাই করে। এরিফ বলে, আচ্ছা তাহলে অর্ডার করি। তখনই আরিস বলে, ওয়েট ওয়েট, এই ড্রিঙ্কস, কফি এগুলোর বিল অলরেডি আমি পে করেছি। এখন সবাই নিজেদের বিল নিজে পে করবে। আর যে পে করবে না, মানে বুঝে নিব সে ডেজার্ট খায়নি, সে কুকুরের মুত খেয়েছে। খাবার নিয়ে এসব কথা শুনে তার পা বাড়ি ওর পেটের নিচে কিক মেরে বলে, আরে এটা খাবার, খাবার নিয়ে অন্তত এমন আজে বাজে কথা বলিস না। রেজওয়ান অর্ডার দিল, তারপর সবাইকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। সবাই বলে, কি? রেজওয়ান হেসে বলে, আচ্ছা আমরা যদি বিল না দিয়েই বেরিয়ে যাই, দেখ শপের মালিক একটা মেয়ে, আর সে অনেক বিজি। এটা নতুন একটা এক্সপেরিমেন্ট হবে। সবাই মত দেয়, কারণ এতে এদের শয়তানি ছাড়া আর থাকতে ভালো লাগে না। কিন্তু এরিফ বলে, না ভাই এটা ঠিক হবে না। তারিফ এরিফকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় মেনে নিতে টুইস্ট আছে। এরিফ মেনে নেয়। রেজওয়ান বলে, তাহলে চল বের হওয়া যাক,
প্রথমে এরিফ ভাবে, পরে তারিফ, তারপর আমি, শেষে আরিজ। ওকে। আরিজ এটা শুনে মলিন গলায় বলে, আমি লাস্টে? তারিফ এটা শুনেই বলে, আরে বেটা, তুই ভয় পাচ্ছিস কেন? কাপুরুষ হয়ে গেলি নাকি? এতে আরিজ বলে ওঠে, না না, ভয় পাবো কেন, তোরা যা, আমি লাস্টেই আসবো। এরিফ ধীরে ধীরে সব থেকে বেরিয়ে আসে, তারপর তারিফ। কিন্তু যখন রেজন বের হবে তখনই ক্যাশ কাউন্টারে আরিজ দেখে ও দাঁড়িয়ে আছে। এটা দেখে আরিজের তো ভয় হতে শুরু হয়। না জানি রেজন কট খেয়ে গেছে। যদিও রেজনের মুখে মাস্ক ছিল, তবুও যদি কেউ চিনে নেয় তাহলে তো মান সম্মান সব শেষ। এদিকে রেজন নিজেই মাইশার কাছে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, এতক্ষণ যে শপে ওরা ছিল এটা নুজাদেরই শপ, তবে এটা রেজনের অজানা। রেজন মাইশাকে বলে, মিস, ওই কর্নারের টেবিলে যে ছেলেটা বসে আছে আমি তার বন্ধু। ও আমাদের ট্রিট দিয়ে এখন বিল না দিয়ে কেটে পড়া ধান্দা করছে। আপনি ওর থেকে বিল নেবেন কিন্তু ও পালাতে পারে। মাইশা এটা শুনে বিল চেক করে দেখে, হ্যাঁ সত্যি তো, বিল এখনও পে করা হয়নি। মাইশা বিল চেক করে সামনে তাকায়, দেখে কেউ নেই, মানে রেজওয়ানও চলে গেছে। রেজওয়ানকে সুন্দর মতো পাশ হতে দেখে আরিজ কিছুটা সাহস নিয়ে এগোয়। এটা আসলে অন্যরকম এক্সপেরিমেন্ট। আরিজ মানসম্মানী ব্যক্তিদের মতো কাউন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় মাইশা ওর সামনে বিলটা ধরিয়ে দিয়ে বলে, মিস্টার, বিলটা পে করে যান। শেষ। আরিজ তো কট খেয়ে গেছে। এখন আর কি করা, বিল তো দিতেই হবে। তাই পকেটে হাত দেয় কিন্তু ওয়ালেট পায় না। ফোন খোঁজে কিন্তু ফোনও নেই। নিজের পকেটের এই দশা দেখে আরিজ স্তব্ধা খেয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এটা দেখে মাইশা ব্রুকুসকে বলে, বিল না দিয়ে পালানোর ধান্দা কাজে আসলো না, তাই না? আরিজ এটা শুনে চোখ বড় বড় করে বলে, মুখ সামলে কথা বলুন। আপনাকে কে বলেছে আমি বিল দিব না? অবশ্যই দিব। কত হয়েছে বিল? মাইশা বুকে দুহাত গুজে নিতে নিতে বলে, ওকে, আমি সামলে নিয়েছি মুখ। আপনি তাহলে দিন আবার বিলটা। 1300 হয়েছে। আরিজ এটা শুনে বলে, এত টাকা হয়ে গেল ডেজার্টে? মাইশার বেশ বিরক্ত লাগছে। মন চাচ্ছে আরিজকে ধরে উষ্ঠা দিতে, কিন্তু কাস্টমার বলে কথা। মাইশা বিরক্তিকর হাসি দিয়ে বলে, ডেজার্ট তো আর একটা খাননি, খেয়েছেন কয়েকটা, তাই দামটাও বেশি। মেনুতে কার্ড দেখেননি নাকি? আরিজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা চলুন, আমি বাইরে থেকে এনে দিচ্ছি, ওখানে আমার ফ্রেন্ডরা আছে, আমার ওয়ালেটও গাড়িতে। মাইশার খুবই অসহ্য লাগছে, কিন্তু তারপরও আরিজের সাথে বাহিরে আসে। শপের বাহিরে এসে আরিজ মাথায় হাত, না আছে তাদের টেসলা আর না আছে তার বন্ধুরা। আসলে রেজওয়ান তারিফকে আলগোসে টেক্সট করে বলেছিল আরিজের সাথে প্র্যাঙ্ক করতে, তাই তো এমন করেছে। আরিজকে ফাঁসিয়ে ওরা তিনজন উদাও। আরিজ কিন্তু কমও না, লিমিট ছাড়া ফাজিল। রাত বিরাতে কল দিয়ে প্র্যাঙ্ক করবে, সিরিয়াস সময়ে পাজলামি করবে, তাই ওর সাথেই মজা করা হয়েছে। আরিজ চারপাশে কাউকে না দেখে বোঝা যায় আজ সে কট খেয়েছে, তাই যান বাঁচাতে দৌড় দিতে নেয়। কিন্তু মাইশা ওর হুডির ক্যাপ ধরে ওকে আটকে দেয়। আরিজ আটকা পড়ে ধীরে ধীরে পেছনে তাকিয়ে অসহায় গলায় বলে, বোন রে, আমায় মাফ করে দিস, গরিব মিসকিন ভেবে মাফ করে দাও, আমি ফেসে গেছি, আমায় আমার বন্ধুরা বাস দিয়ে গেছে। মাইশার হুডি ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, সমস্যা নেই, আপনি এর বদলে আমার কিছু থালা বাসন ধুয়ে দিন, তাহলে এমনিতেই মাফ হয়ে যাবে ভাই। কি আর করা, বেচারা আরিজ এখন বিল পরিশোধ করতে না পেরে থালা বাসন ধোয়। হায় রে কপাল, আমেরিকার মেয়রের ছেলে এখন বাংলাদেশে এসে থালা বাসন মাজছে। আরিজ মনে মনে বলে, তোদের সবগুলোরও যদি আমি হাঁসের মুখ না খাওয়াইছি, তাও তো আমিও আরিজ না, শালা ইতরের ইতররা। এ বলে প্লেট ধুতে থাকে। মাইশা এসে এক ধমক দিয়ে বলে, হচ্ছে না, আরও সুন্দর করে ধুন। নুজা রোজা সারা অফিস তন্ন তন্ন করে নূরকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। নুজা পাগল হয়ে যাচ্ছে ওকে খুঁজে না পেয়ে। নুজা অফিসের ভিতর খুঁজতেছে আর রোজা অফিসের নিচে যে পলির টপগুলো লাগানো আছে সেগুলোতেও খুঁজতেছে। ঠিক তখনই রোজার সামনে একটা সাদা টেসলা এসে অফিসের সামনে থামে। প্রথমেই নিক ব্র্যান্ডের কালো হুডি আর ট্রাউজার পরা রেজওয়ানকে বেরিয়ে আসে, তারপর সেম লাল হুডি আর ট্রাউজার পরা এরিফ বেরিয়ে আসে, তারপর সাদা হুডি পরা তারিফ বেরিয়ে আসে। তারিফকে দেখে রোজা নিজের মুখ লুকাতে অফিসের ভিতরে চলে যেতে নেয়। ঠিক তখনই পিছন থেকে রেজওয়ান বলে ওঠে, কিরে শাকসুন্নি, অফিসে কাজ নেই, বাহিরে কি খুঁজতেছিস? রোজা থেমে যায়, গাড় কুড়িয়ে মুচকি হেসে দাঁতে দাঁত চেপে বলে, তাতে তোর কি রে হারামজাদা? এটা শুনে রেজওয়ান এগিয়ে এসে রোজাকে ধমক দিয়ে বলে, সম্মান দিয়ে কথা বল, আমি তোর অফিসের বস এখন, ভাই না। রোজা বিরক্ত হয়ে বলে, অসম্মানীয় ব্যক্তির আবার সম্মান? হায় মাবুদ। তারিফ রোজাকে একবার পরখ করে নেয়, মেজাজ তুঙ্গে উঠে যায় তার। বেয়াদব রোজাটা বোরকা পড়েছে, কিন্তু নিকাব পরে নাই, মুখ দেখা যাচ্ছে, কালো হিজাব বাঁধা মাথায়,
গতকাল পার্টিতেও বেয়াদপের মতো ডল সেজে গিয়েছিল, যদিও হিজাব বাঁধা ছিল, কিন্তু তারপরও মুখ তো দেখা গেছে। রোজা এগিয়ে এসে কৌতূহল নিয়ে এরিফকে বলে, এরিফ ভাইয়া, আরিস ভাইয়া কোথায়? এটা শুনে এরিফ থতমত খেয়ে যায়। কি হচ্ছে? বেচারা এরিজের একমাত্র আল্লাহই জানে। এরিফ নিজেকে সামলে বলে, ও ও আছে তো, একটা কাজে আটকে গেছে। আমি নিচে এসে নূরকে কোথাও খুঁজে পাইনি। মাথা নষ্ট হয়ে গেছে আমার। কি করব কিছু ভাবতে পারছি না। ও গেল কোথায়? আমার ছাড়া কখনোই তো কোথাও যায় না, কিন্তু আজ কি এমন হলো? আমি নিচে এসে দেখি রেজন দাঁড়িয়ে আছেন, সাথে দুটো লাল সাদা হুডি পরা লোক, সাথে রোজা দাঁড়িয়ে কথা বলছে। একে একে বলেছিলাম নূরকে খুঁজতে, কিন্তু ও এসব করছে। রোজা আমার দিকে তাকায়। রোজার তাকানো দেখে এরিফ, রেজওয়ান সবাই নুজার দিকে তাকায়। নুজাকে এমন পুরোটা পর্দা কেরা দেখে তাদের বুঝতে কষ্ট হয় না, এটাই নুজা। রোজা আমার দিকে এগিয়ে এসে বলে, ওকে পাইনি আর, কোথায় গেল? আমি রোজার হাত টেনে ওকে অন্যদিকে নিয়ে বলি, বোন দয়া করে আস্তে কথা বল না। তোর ভাই যদি এটা জানি আমি আবারও নূরকে অফিসে নিয়ে এসেছি, তো আমার কিচ্ছে খতম করে দিবে। রোজা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়। আমরা পিছন ফিরতে দেখি রেজন দাঁড়িয়ে আছেন আমার পিছনে। আমি রোজা ওনাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। রোজা মেকি হেসে ওনার পাশ কাটিয়ে চলে যায়। আমি মাথা নিচু করে চলে যেতে নেই, কিন্তু উনি যেতে দেন না। আবারও আমায় বেহায়ার মতো ট্যাচ করেন। আমার বাহু টেনে ধরে আমায় নিজের সামনে নিয়ে দাঁড় করান। আমার হাতখানা মনে হয় এই লোক ছিঁড়ে নেওয়ার প্রতিজ্ঞা করছে, ছিঁড়েই শান্ত হবেন। এভাবে আমায় ধরায় আমি বেশ ঘাবড়ে যাই, কারণ যদি অফিসের কেউ দেখে ফেলে তো কি না কী ভাববে। এমনি কত কী না কথা বলে। আমি দাঁত চেপে রেজওয়ানের যে হাতে আমার বাহু টেনে ধরেছেন সেই হাতে তাকিয়ে শান্ত গলায় বলি, রেজওয়ান, এটা অফিস, আমার হাত ছাড়ুন। এমনিতে মরে চিন্তায়, এর মধ্যে ওনার এমন আচরণ, সব সময় এমন করে। কার ভালো লাগে শুনি? এসব সত্যি বেশ দুষ্কর। রেজওয়ান আমায় জিজ্ঞেস করেন, কি হয়েছে, এমন করছো কেন? কিছু একটা হয়েছে তাই না? আমি ওনার হাত নিচে থেকে ছাড়াতে ওনার হাত ধরে বলি, কিছু হয়নি, প্লিজ ছাড়ুন। রেজওয়ান এটা শুনিয়ে বলেন, না ছাড়বো না, তুমি আগে বলো কি হয়েছে। আমি তখন আমতা আমতা করে বলে দেই, নূরকে খুঁজে পাচ্ছি না। এটা শুনে উনি আর্টসকে আমার দিকে তাকিয়ে বলেন, তার মানে তুমি ওকে অফিসে নিয়ে এসেছো, রুলস ব্রেক করেছো? ইস, এ না, আমায় এখন দৌড়ে আচ্ছা মতো ধুয়ে দেয়। আমি মাথা নিচু করে বলি, আসলে বাড়িতে কেউ ছিলেন না, তাই নিয়ে এসেছিলাম। রেজন আমার হাত ছেড়ে দিয়ে আশেপাশে এক নজর চোখ বুলিয়ে প্রশ্ন করেন, কখন হারিয়েছে? আমি উত্তর দিই, আমি আসরের নামাজ পড়ছিলাম নামাজের রুমে, তখনও আমার সাথেই ছিল, কিন্তু আমি তেলাওয়াত করছিলাম আর তখনই ও বেরিয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। পরে আর ওকে আমি খুঁজে পাচ্ছি না। এটা শুনি রেজওয়ান তিক্ত সুরেই বলেন, অফিসার আসরের পরে কি তেলাওয়াত করা জায়গা? কী লোক, তেলাওয়াত করি এটা নিয়েও বলে? আমি ওনাকে বুঝিয়ে বলি, আরে না, তেলাওয়াত মানে সূরা নাবা পড়ছিলাম। এসব তো প্রতি 5 ওয়াক্ত নামাজ শেষে পড়া লাগে তাই না? ঠিক তখনই ওই দুই লোক আমাদের দিকে এগিয়ে আসেন। লাল হুডি পরা লোকটি রেজওয়ানকে জিজ্ঞেস করেন, কি হয়েছে রেজ, এনি প্রবলেম? রেজন দীর্ঘশ্বাস ফেলে বলে, না ভাই, ওর বিড়ালটা হারিয়ে গেছে। এ কথা শুনে তারা আমার দিকে তাকান। রেজন আমার দিকে তাকিয়ে লাল হুডি পরা লোকটিকে আমার দিকে ইশারা করে বলেন, এনিওয়ে, ও এরিফ আমার বেস্ট ফ্রেন্ড, আর ও তারিফ আমার বেস্ট ফ্রেন্ড। আমি শুধু মাথা জাগাই। আর কি করব, এরা পরপুরুষ, এদের সাথে অপ্রয়োজনীয় কথা বলাটা উচিত না, এতে আমার আত্মসম্মানে বাঁধবে। ঠিক তখনই এরিফ লোকটি বলেন, বিড়ালের কোনো ফিক পাওয়া যাবে? যদি থাকতো তো আমরাও খুঁজে দেখতাম। তারিফ বলেন, হ্যাঁ হ্যাঁ, এই অফিসের ভিতরেই নিশ্চয়ই আছে, ভালো করে খুঁজলেই পেয়ে যাব। আমি এটা শুনে নিজের ফোন থেকে নূরের একটা পিক বের করে রেজনের হাতে দিয়ে বলি, দেখিয়ে দিন। রেজন ফোনটা নিয়ে ওনাদের দেখান। ওনারা দেখে বলেন, আচ্ছা আমরা খুঁজে দেখছি। রেজন আমার হাতে ফোনটা ফেরত দেন। ঠিক তখনই দেখি মাইশাও নিজের স্কুটি নিয়ে চলে এসেছে। ও কেন এখানে? এই সময় সব ছেড়ে এসেছে। ওর স্কুটির পিছনে সবুজ হুডি পরা একটা ছেলে। কিন্তু এই ছেলেটাকে আসলে আরিস হাতে পায়ে ধরে মাইশাকে বলেছে তাকে যেন মাইশা এই অফিসে নিয়ে আসে। ওর কাছে টাকা নেই আসলে, আর যদি নিয়ে আসে তবে আরিস বিল করবে। যদিও বিল পরিশোধ হয়ে গিয়েছে, কিন্তু তাই মাইশা ওকে নিয়ে এসেছে। স্কুটি থামাতেই সে ছেলেটা দৌড়ে এসে বলে, শালা জানোয়াররা, তোরা আমায় এভাবে বাঁশ দিলি? এ বলে থেমে যায়, হয়তো আমাকে দেখে। রেজনরা 3জন ওনাকে দেখে হাসতে হাসতে বলেন, ভাই আরিস, বাসটা কেমন ছিল?
আমি বুঝতে পারলাম উনি এদেরই ফ্রেন্ড। নাম হয়তো আরিস, কিন্তু উনি মাইশার সাথে এখানে কেন এসেছেন? মাইশা আমার দিকে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই তুই এখানে আসিস, ভালোই হয়েছে। আমি এমনিতে টেনশনে মরছি, এরই মধ্যে এই প্যাঁচ। মাইশা এক পলক আরিজের দিকে তাকিয়ে বলে, ভাই নুজা, এই লোকটা আমাদের শপে গিয়ে বিল ফেন না করে চলে আসতে নিচ্ছিল, পরে আমি ধরেছি। রেজওয়ান তো অবাক এটা শুনে। তাদের সব, মানে এটা নুজারও সব? আর এই শপের মেয়েটা নুজার ফ্রেন্ড? রেজওয়ান বেশ প্যাঁচে পড়ে গেছে এসব নিয়ে। আমি মাইশাকে কিছু বলতে যাব, তখনই রোজা পাশ থেকে এসে আরিজের দিকে তাকিয়ে বলে, আরে আরিস ভাইয়া, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? মাইশার দিকে তাকিয়ে বলে, আরে মাইশা, তুই এখানে কী রে ভাই? ভাই গোলক দাদা হয়ে গেল নাকি? আরিস সবাইকে থামিয়ে বলেন, ওয়েট ওয়েট, আমি সব বলছি। ওনার কথায় আমরা সবাই আগ্রহ নিয়ে তাকাই। আরিজ একবার দাঁত চেপে রেজওয়ানের দিকে তাকান। আরিজে তাকানো দেখে রেজওয়ান তারই পেরিয়ে চারপাশে তাকায়। এমন একটা ভাব করেন যেন মনে হয় ওনারা এসব কিছুতেই নেই। এই বুঝি আসমান থেকে নেমে এলেন। আরিজ বলেন, আমরা তোমাদের শপে খাবার খেয়েছি। পরে এই শয়তান রেজওয়ানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে গিয়ে বলে, এই শয়তানটা বলে চলো বিল না দিয়ে বেরিয়ে যাই, এটা অন্যরকম একটা এক্সপেরিমেন্ট হবে। কিন্তু ওরা বেরিয়ে গিয়ে আমায় ফাঁসিয়ে দিয়েছে। আমার ওয়ালেট, ফোন সব কিছু নিয়ে গাড়ি নিয়ে আমাকে অসহায় করে রেখে চলে আসে। তারপর আমাকে এই শপের উনি এত খাটনি খাটান পর সব থালা বাসন ধোয়ান। আমি এটা শুনে হতবাক হয়ে ওনাদের দিকে তাকাই। ভাই এমন ফ্রেন্ড থাকার চেয়ে শত্রু অনেক ভালো। এত কিছুর করার পরেও আরিস কিছু করছেন না। ওদের রাগ দেখাচ্ছেন বটে, তবে সেটা রাগের মতো নয়, সত্যি ছেলেদের বন্ধুত্ব এমনই। মাইশা এগুলো শুনে বলে, আমিও এসব কিছু জানি না। আমি আপনাকে নিয়ে এসেছি, আমার স্কুটির চার্জ গেছে, এর জন্য টাকা দিন। আরিস দাঁত চেপে রেজওয়ানের কাছে গিয়ে ওনার পকেট থেকে নিজের ওয়ালেট নিয়ে মাইশার দিকে কিছু ডলার এগিয়ে দিয়ে বলেন, নিন মিস থরথরি, টাকার জন্য তো আপনার মরণ হয়ে যাচ্ছিল, নিন টাকা। মাইশা এগুলো নেয় না, নাক মুখ কুচকে বলে, এত টাকা হয়নি, আমার 100 টাকা, 100 হয়েছে, 100 টাকা দিন। আরে যেটা শুনে বলেন, আমার কাছে খুচরা কোনো টাকা নেই। মাইশা বলে, আচ্ছা যান, মাফ করে দিলাম। আমি এর একটা কথা মাইশাকে বলতে না দিয়ে ওর হাত ধরে অন্যদিকে নিয়ে গিয়ে বলি, ভাই এবার তো টাকার হিসাব বাদ দে, আমার নূরকে আমি খুঁজে পাচ্ছি না, কিছু একটা কর। মাইশা এটা শুনে হা হয়ে বলে, কী বলতেছিস কি? ওকে কিভাবে হারালি? পিছন থেকে রেজওয়ান হাততালি দিয়ে ওঠেন, মানে সবাইকে নিজের দিকে তাকানোর জন্য এমন করেন। উনি বলেন, সবাই চলো, আমরা সবাই মিলে একটু খুঁজি। ওনার কথায় আমরা সবাই মাথা নাড়াই। রেজওয়ান দীর্ঘ শ্বাস ফেলে নিজের হুডিটা খুলে কোমরে জড়িয়ে নিলেন। হয়তো এমনিই খুলেছেন, কিন্তু আমার দিক থেকে দেখলে হুডির নিচে পরা কালো স্কিন প্রিন্ট গেঞ্জিটার তলায় ওনার বডি স্ট্রাকচার একদম ফেক পারফেকশন। সার্ফ শোল্ডার, ক্লিন কাট অ্যাবস, বাইশেপ সব কিছু এমনভাবে হাইলাইট হচ্ছে, মনে হচ্ছে গেঞ্জিটা ওনার জন্যই বানানো হয়েছে। চোখ আটকে গেছে অল্পের জন্য আমার, না চাইতেও আটকে যায়। কতটা অ্যাট্রাকটিভ ওনার সাটা জিম বিল্ড বডিটা, একদম নজর কাড়ার মতো। শার্প শোল্ডার আর ক্লিন চেস্ট লাইন, এমনকি অ্যাপসের হালকা আউটলাইন পর্যন্ত গেঞ্জির তলায় স্পষ্টই দেখা যাচ্ছে। জানি না কেন অবাধ্য চোখ আমার শুধু ওনার দিকেই যাচ্ছে। আরে আমার চোখ এমন কেন? এ হাজারো চিন্তার ভিতরে কেনই একজন মানুষ এতটা স্পটলাইট কাটছে? আচ্ছা এখন কি সত্যি হুডি খোলা দরকার ছিল? বিড়াল খোঁজার নাম করে মানুষ পাগল করার প্র্যাকটিস করছেন না তো উনি? ওনার বাইশেপ একটু নড়লেই আমার চোখ নিজে নিজে ট্র্যাক করে নেয়। দূর, আর ভাল লাগে না এসব। এই চোখ খুলে হাতে নিয়ে নিতেই মন চাচ্ছে এখন। গাঢ় থেকে বুক সব জায়গায় টান টান ত্বক আর গামের হালকা চকচকে একটা গ্লো ওনার বডিতে। ছি চিনুজা, তুই এমন কেন হচ্ছিস সে দিন দিন? তোর মন সব দেখে একেবারে তলা নিতে। আমি এভাবে একজন পুরুষের দিকে তাকাচ্ছি কেন? ভাগ্যিস কেউ দেখছে না, না হলে বেহায়া তকমাটা চোখে লাগিয়ে দিত। এই চিন্তার দুনিয়া থেকে বের হয়ে আবারও বাস্তবে ফিরি। চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকি আমার নূরকে। আমরা সবাই খুঁজছি, আমি, রেজওয়ান, মাইশা, রোজা, তারিফ, এরিফ, আরিজ, সবাই মিলে। মনের ভিতরে এক ধরনের ভরসা জেগেছে আমার কেন জানি মনে হচ্ছে ঠিকই আমরা ওকে খুঁজে পাবো। এখন রাত হয়তো 11টার মতো। আমি বেলকনির এক কোণে বসে আছি, হাঁটুতে মুখ গুজে। আমার মনটা বড্ড খারাপ, মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে। নূরকে আমি খুঁজে পাইনি, আমার মায়ের শেষ চিহ্ন। আমার সবচেয়ে আপন প্রাণীটাও আজ আমায় ছেড়ে চলে গেল। আমার নিয়তি আমায় শুধু শূন্য করে দিচ্ছে, শুধুই শূন্য। নিজের না চাইতেও আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি সহজে কাঁদি না,
যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি নিজেকে বুঝিয়ে দেই আমি নিজের চোখের পানি পেলি না, কারণ আমি বিশ্বাস করি এ চোখের পানি রবের ভয়ে আর তার ভালোবাসার জন্যই পড়া উচিত। অন্যথায় তা পেলা শুধুই একটা বোকামি। কিন্তু এই আমিও আজ কাঁদছি, তাও নিজের বিড়ালের জন্য। হয়তো ভাববেন আমি বাচ্চামি করে বা আবেগে কাঁদছি। না, আমি আবেগে কাঁদছি না, আমি ভালোবাসার টানে কাঁদছি। আমার কিছুতেই মন পড়ছে না, কিছুতেই না। গলা দিয়ে খাবার অবধি নামছে না। এই মাগরিবার এশার নামাজ আমি অনেক কষ্ট করে পড়েছি। যখনই জায়নামাজের সামনের দিকে চোখ পড়ে আর ওকে দেখতে পাই না, তখনই মনটা খাবলে ওঠে। আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। আমি ব্যর্থ নিজেকে বোঝাতে। আজ 7টা অবধি আমরা সবাই খুঁজেছি। অফিসের প্রতিটি ফ্লোর, কিচেন, স্টোর সব খুঁজেছি। অফিসের বাহিরেও খুঁজেছি, কিন্তু পাইনি। অফিসের ভিতরের প্রতিটি সিসিটিভি চেক করেছি, কিন্তু পাইনি। তবে শেষবার শুধু ওকে দেখা গেছে অফিস থেকে বেরিয়ে আসতে। আমার ভয় করছে অফিস থেকে বেরিয়ে এসে না রোডে চলে গেল। রোডে গেলে কেউ বেঁচে থাকবে? এত গাড়ি চলাচল করে। না, আমার পক্ষে আর ভাবা সম্ভব হচ্ছে না, আর সম্ভব না। তখনই হঠাৎ রেজওয়ানের গলা শুনতে পাই। উনি মৃদুস্বরে আমাকে ডাক দেন, নুজা। আমি মুখ তুলি না, কারণ আমি কাঁদছি। আর আমি চাই না কেউ আমার দুর্বলতা জানুক, অন্তত রেজওয়ান তো নয়। রেজওয়ান আবারও ডাক দেন, নুজা। আমি ডোক গিলে গলা পরিষ্কার করে ধীরে ধীরে মাথা তুলে তাকাই ওনার দিকে। উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। নুজা যেই না মুখ তুলে ওর দিকে তাকায়, সাথে সাথে রেজওয়ানের ভিতরটা ধক করে ওঠে। নুজার ফর্সা মুখখানা লাল হয়ে আছে, চোখে জুড়ে পানি, ঠোঁট জোড়া অল্প অল্প কাঁপছে, নাক আর চোখ অতিরিক্ত লাল হয়ে গিয়েছে মনে হচ্ছে। টোকা দিলে মনে রক্ত পড়বে। রেজওয়ান বেশ বুঝতে পারে এ মেয়ে কেঁদেছে। রেজওয়ান স্বপ্নেও ভাবেনি নুজার মতো মানুষ একটা বিড়ালের জন্য এভাবে কাঁদবে। রেজওয়ান নুজার সামনে এক হাঁটু গড়ে বসে। আমি নিজের চোখ মুখ মুছে নিই। রেজওয়ান আমার সামনে বসে আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, তুমি কাঁদছ? ওনার এই প্রশ্নে আমি ইতস্ত বোধ করি। বিষয়টা খারাপ। উনি আমায় কাঁদতে দেখে প্রশ্ন করলেন। অর্থাৎ এখন উনি হয়তো আমার দুর্বল ভাবছেন, কিন্তু আমি নিজেকে কারো সামনে দুর্বল প্রমাণ করতে চাই না। আমি মাথা নাড়িয়ে স্বাভাবিক গলায় চেষ্টা করে বলি, কই না তো, এমনি একটু কষ্ট হচ্ছিল ওই। এই বলে আমি মাথা নিচু করে নিই, কারণ আমি আর কিছু বলার পক্ষে সম্ভব ছিল না। আমার গলা ধরে এসেছে প্রায়, আমার চোখের পানি পড়ে যাবে। রেজওয়ান এটা শুনে ফুস করে শ্বাস ফেলেন, নিজের হাত বাড়িয়ে আমার দু গালে রাখেন। গা জ্বলে ওঠে আমার। গালে কোনো হাত রেখেছেন উনি? আমায় ছোঁয়ার সাহস হয় কী করে ওনার? আমি অনুমতি দিয়েছি নাকি টাচ করার? রেজওয়ান নিজের নীলসে চোখ দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, তোমার চোখে পানি বড্ড বেমানান, তাই পানি একদম ফেলো না নুজা। আমিও খুঁজে দেখব তোমার বিড়ালকে। আমি ওনার কথায় কেন জানি না একটু যুক্তি আর একটু আশ্বাস খুঁজে পাই, কিন্তু তারপরও শান্ত গলায় বলি, শক্ত চোখে ওনার দিকে তাকিয়ে বলি, কার কথায় আমাকে শুয়েছেন? নুজার এই প্রশ্নে রেজওয়ান বেশ বিরক্ত হয়। এই কান্নায় ভেসে যাওয়ার মুহূর্তেও এই মেয়ে নিজের জেদ ধরে রেখেছে। সত্যি এই নুজা বড্ডই অদ্ভুত, বড্ড জেদি। আমার কথা শুনে রেজওয়ান কিছু সময় চুপ থাকেন। আমার চোখের কোণে পানিটুকু নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দেন। তারপর আমার গাল ছেড়ে মৃদুস্বরে বলেন, আমি তোমায় কখনোই বাজেভাবে শুইনি, আর আজও না। আমি জাস্ট তোমায় বোঝাচ্ছিলাম। আমি ওনার কথা শুনে কিছুটা ইতস্ততায় ভুগি। তারপরও বলি, জি বুঝেছি, তবে আর কখনোই আমার অনুমতি ছাড়া আমাকে ছোবেন না। উনি মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা। এই বলে উনি উঠে দাঁড়ান। হয়তো চলে যাবেন। চলে যাওয়ার জন্য 2 পা এগোয়। তারপর আবার সামনে এসে দাঁড়াই। হঠাৎই এই লোকটার কি এমন হলো? এই যাচ্ছে, আবারও আসছে। উনি আমার দিকে একটু ঝুঁকে নিজের ডান হাতটা আমার দিকে বাড়িয়ে বলেন, উঠে এসো, অনেক রাত হয়েছে। আমার কেমন জানি লাগছে ওনার এই হাতখানা দেখে। উনি হাত বাড়িয়েছেন আমার দিকে। সত্যি উনি আমাকে ধরবেন? আমি অবাক চোখে এক পলক ওনার হাতের দিকে তাকাই, তারপর আবারও ওনার মুখের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে কোনো উপন্যাস রচিত হচ্ছে আমার সামনে। উপন্যাসে যেমন নায়ক নিজের প্রিয়তমার দিকে এভাবে ভালোবেসে হাত বাড়িয়ে দেয়, ঠিক তেমনি রেজওয়ান আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। তবে সেটা ভালোবেসে নাকি শুধু ফর্মালিটির জন্য তা আমার অজানা, আর আমি জানতেও চাই না। আমি কাঁপা কাঁপা হাতে নিজের ডান হাতটা ওনার হাতে রাখি। উনি আলতোভাবে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আমায় বসা থেকে তোলেন। আমায় ধীরে ধীরে রুমে নিয়ে আসতে থাকেন। আমি শুধু নিজের হাতের দিকে তাকিয়ে রই। উনি কত যত্নে আমার এই হাতখানা আঁকড়ে ধরে রেখেছেন। ইস, যদি বিয়ের পর আমায় ত্যাগ না করতেন।
এই এতিম আমিটা হাতটা যদি এভাবে ধরে রাখতেন উনি, তাহলে কি এমন হতো? খুব কি ক্ষতি হয়ে যেত? কেন এমন হলো না? আমার একটা সুন্দর সংসার কেন হয়েও হলো না? কেন আমি সব কিছু হারিয়ে ফেললাম? আমি এখন অফিসে যাচ্ছি। বেলা বাজে দুপুর 2টো। আজ অফিসে যাইনি। আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু মহান রেজওয়ান শেখ নিজের মহানগিরি প্রমাণ করতে আমায় বললেন, আজ তোমার অফিসে যাওয়ার প্রয়োজন নেই, আমি সামলে নিব। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তো আমিও আর যাইনি, কারণ মেজাজ তিক্ত। নুন নেই আমার কাছে। কখনো কাঁদছি, কখনো নিজেকে বোঝাচ্ছি। এভাবেই কেটেছে আমার বেলা। জোহরের নামাজ শেষে জায়নামাজে শুয়েছিলাম। তখনই উনি ফোন দিয়ে আমায় তাড়াতাড়ি 20 মিনিটের ভিতর অফিসে যেতে বললেন। খুব জরুরি নাকি দরকার? খুব জরুরি। আর আমি এখন যাচ্ছি। আর কিছু করার নেই। এই তপ্ত রোদের মধ্যে মগজ গলে পড়ে যাবে মনে হচ্ছে। মন চাচ্ছে পানিতে ডুবে মরি, সাথে রেজওয়ানকেও নিয়ে ডুবে মরি। আসার পর থেকে এই লোকটা আমাকে জ্বালিয়ে মারছে। বাকি শুনি আমায় বউ হিসাবে মানেন না, নয়তো এতদিনে আমি কবরেই থাকতাম। সত্যি আমি কবরেই থাকতাম। এত এত কাজ করাতেন আমায় দিয়ে, বউ হলে তো আরও বেশি করাতেন। আমি স্কুটি চালাচ্ছি আর চারদিকে তাকাচ্ছি। আমি তবদা খেয়ে গেছি। কি হচ্ছে এগুলো? চারদিকে নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তির পোস্টার। পোস্টারের মাঝে বড় করে নূরের ছবি আর লেখা, রেজওয়ান শেখের বিড়াল হারিয়ে গেছে, যে ফিরিয়ে দিতে পারবে তাকে 20,000 টাকা উপহার দেওয়া হবে। নিচে অফিসের নাম্বার লেখা। মানে কি এগুলো রেজওয়ান করেছেন? আমার নূরকে খুঁজতে উনি এগুলো করছেন? যত এগুচ্ছি তত পোস্টার দেখতে পাচ্ছি, শত শত পোস্টার। হি আল্লাহ মাবুদ, আমি এগুলো সত্যি দেখছি তো, জীবিত অবস্থায় নাকি স্বপ্নে? আমি তবদা খেতে খেতে অফিসে পৌঁছে অফিসে ঢুকতেই লোকজন আমার দিকে অস্বাভাবিক দৃষ্টিতে তাকাচ্ছে। কেউ কেউ পিস করছে। নুজার বিড়ালের জন্য এত কিছু সার করলেন? নুজা ওনার ওয়াইফ নয় তো? আমি এসব উপেক্ষা করে তাড়াতাড়ি অফিসের ভিতর প্রবেশ করি। 3rd ফ্লোরে রেজওয়ানের রুম। আমি এলিভেটর দিয়ে তাড়াতাড়ি 3rd ফ্লোরে যাই। গিয়ে দেখি রেজওয়ানের রুমে নক করি। উনি পারমিশন দেন, আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে আমার চোখে যা দেখে তা দেখে আমি কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। আমার নূর, আমার বিড়াল এখানে আছে। ও রেজওয়ানের ডেস্কে বসে আছে। আমি তাড়াতাড়ি করে ওকে গিয়ে কোলে নিই। ওর শরীরে নাক মুখ সই, নিকাপের উপর মুখ ঘষি আর পড়ি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হুকুমেই আমি আবার ওকে পেয়েছি। আমার রব আমায় হতাশ করেননি। আমি ওনার উপর আস্থা রেখেছিলাম, আর সেই কারণেই আমি ওকে ফিরে পেয়েছি। আমি একখানা করম খতম মানলাম রবের শুকরিয়া আদায়ের জন্য। আমি ওকে কিছু সময় বুকে জড়িয়ে ধরে রাখি। বিশ্বাস করুন, মনে হচ্ছে আমার প্রাণ বোমরাটা আমি ফিরে পেয়েছি। কিছু সময় পর চোখ খুলে সামনে তাকিয়ে দেখি রেজন আমার দিকে নিজের নীলসে চোখের অসম্ভব সুন্দর চাহনি নিয়ে আর চোখে তাকিয়ে আছেন। কালো স্যুটে ওনাকে একদম অসম্ভব সুন্দর লাগছে। অসম্ভব। আমি ওনাকে আলতো গলায় জিজ্ঞেস করি, ওকে আপনি কোথায় পেলেন? রেজন দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে বলেন, যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আপনি আপনার দুনিয়ায় ফিরলেন মিস ব্রিটিশ। আমি কিছু বলি না, শুধু প্রশ্ন করি, কোথায় পেলেন? রেজন রিক্স থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, গতকাল একটা স্কুল স্টুডেন্ট রাস্তায় তোমার নূরকে পেয়েছিল। আজ সকালে বিজ্ঞপ্তি দেখে দিয়ে গেছে, আর আমার 20,000 টাকাও নিয়ে গেছে। আমি ওনার দিকে কিছু সময় তাকিয়ে রই। তারপর বলি, আমার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ, আর ওই 20,000 টাকাটা আমার স্যালারি থেকে কেটে নেবেন স্যার। রেজন নাক মুখ কুঁচকে বলেন, রেজন শেখ দেওয়া জিনিস ফেরত নেয় না। এনিওয়ে, ও তো তোমারই বিড়াল, তুমি নিশ্চিত তো? কারণ সাদা বিড়ালের তো কোনো অভাব নেই। আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ, ও আমার নূর। ওর গলায় আমার দেওয়া ছোট্ট বেল্ট আছে, তাতে নূর লেখা আছে। রেজন একটু এগিয়ে এসে বলেন, আর শুনো, তোমায় হেল্প করেছি বলে ভেবো না তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। এটা জাস্ট, আমি মাথা ঝাঁকিয়ে বলি, এটা জাস্ট ফর্মালিটি, আমি জানি। আর এসব আলতু ফালতু ভাবনা আমার মধ্যে কখনোই আসবে না, কারণ আমি ভাত খেয়ে তো বড় হয়েছি। রেজন বলেন, ওকে চলো তাহলে কিছু জিনিস ক্লিয়ার করে নিই। এই বলে উনি রুম থেকে বেরিয়ে যান। আমি নূরকে কোলে নিয়ে ওনার সাথে সাথে যাই। 3rd ফ্লোরের মিটিং হলে অফিসের সব স্টাফকে 10 মিনিটের মধ্যে উনি ডাকেন। কিন্তু সবাইকে কেন ডাকছেন? কি হবে এখন? উনি সবার উদ্দেশ্যে বলেন, আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই আমার আর মিস নুজার বিষয়ে। এটা শুনে ধক করে ওঠে আমার অন্তর। কি বলবেন উনি? রেজন আমার দিকে এক পলক তাকিয়ে বলেন, সবাই অনেক গসিপ করছেন ওনাকে আর আমাকে নিয়ে। তো ওকে, লেট মি ক্লিয়ার দ্যাট। ওনার সাথে আমার পার্সোনালি গভীর কোনো রিলেশন নেই। উনি আমার আম্মুর ফ্রেন্ডের মেয়ে, আমাদের বাড়িতে জবের সুবাদে থাকেন।
জাস্ট এতটুকুই। আর উনি যেহেতু আমাদের বাড়িতে থাকেন তাই ওনার বিড়ালটাও আমাদের বাড়িতে থাকে। ওকে আমার খুব পছন্দ, আর এই কারণে আমি আমার বিড়াল পরে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ওকে ফিরিয়ে এনেছি। এই বলে কিছু সময় থেমে আবারও বলেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাই ভবিষ্যতে আমি চাই না আমাদের নিয়ে আর কোনো গসিপ হোক। আপনারা যার যার মতো আসতে পারেন। ধন্যবাদ। এই বলে উনি চলে যান। সবাই সবার মতো ছড়িয়ে পড়ে। আমি ধীরে ধীরে নিজের ডেস্কের দিকে হাঁটি। কত সুন্দর করে বলে দিলেন ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সত্যিই তো। আমার সাথে ওনার কিসের সম্পর্ক? কেউ না। আমরা একে অপরের কেউ না। খুব তাড়াতাড়ি আমি ওনার জীবন থেকে মুছে যাব। ডিভোর্স পেপার অলরেডি রেডি। একটা ফ্ল্যাটও কেনার চেষ্টা করছি। হয়ে গেলে আমি মিলিয়ে যাব রেজন শেখে জীবন থেকে। নুজা নামের কাঁটা উপড়ে যাবে অতি শীঘ্রই, আর নুজা বাঁচবে নুজার মতো। একাকিত্বে গড়ে তুলবে নতুন জীবন। এখন রাত 10টা। আমি আজ অফিস থেকে বাড়ি এসেছি সোজা, শপে যাইনি। অফিস থেকে আসার সময় মাইশা দেখা পেয়েছিলাম, তাই দুজনে একটা রেস্টুরেন্টে বসে হালকা খাওয়া দাওয়া করেছি। এখন করিডোর দিয়ে রুমের উদ্দেশ্যে যাচ্ছি রেজওয়ানকে ডিনারের জন্য নিচে যেতে বলবো বলে। তখনই দেখি মেন দরজায় একজন মেড খুলে দিচ্ছে। বলে রাখি, এখানে সব মেয়েডই মহিলা, কারণ আমি যবে থেকে এ বাড়িতে এসেছি এখানে কোনো পুরুষ কাজের লোক রাখা হয়নি। কারণ একটাই, আমি নন মাহারামদের সামনাসামনি হই না। এই সময় আবার কে এলো? বাড়ির সবাই তো বাড়িতেই আছে। দরজা খুলতে দেখি রেজওয়ানের ফ্রেন্ড এরিক আরিস তারিফ এসেছেন। ওনাদের দেখে আমি দ্রুত পায়ে রুমে চলে আসি, কারণ নিচ থেকে করিডোরের সব দেখা যায়, তারা আমায় দেখে ফেলতে পারে। রুমে পা রাখতেই কান জ্বলে যায়, একটা বীভৎস গান বেজে ওঠে। ছি, এসব অসহ্য গান স্পিকারে বাজছে। সামনে তাকিয়ে দেখি রেজন লিভিং জোনের সোফায় আরাম করে শুয়ে শুয়ে 6 ফোক্স বইটি পড়ছেন। আস্তাগফিরুল্লাহ। লজ্জা শরম যদি থাকতো! কি মানুষ এই রেজওয়ান, সারাদিন এসব পড়েন। আর পড়বেনই বা না কেন? এসব শয়তানি সমাজেই তো বড় হয়েছেন। এই গান আর বই দুটি অসহ্য। আমি তাড়াতাড়ি গিয়ে স্পিকারের রিমোট হাতে নিয়ে তা বন্ধ করি। যত সব শয়তানি! সারাটা রুম অপবিত্র করে দিল এই গরুটা। আমি স্পিকার বন্ধ করে পিছনে তাকাতেই দেখি রেজন উঠে দাঁড়িয়ে আমার দিকে কঠোর চোখে তাকিয়ে আছেন। উনি জিজ্ঞেস করেন, অফ করলে কেন? আমার এগুলো পছন্দ না। এসব গান শুনছেন শুনি লজ্জা করে না? উনি বেহায়ার মতো বলেন, না লজ্জা করে না। আমি যা ইচ্ছে শুনি, তাতে তোমার কি? গান অফ করো। আমিও সোজা সাপটা বলি, পারবো না, এতে আমার অসুবিধা হচ্ছে। রেজন দাঁত চেপে বলেন, বলে যেও না, এটা কিন্তু আমার রুম। আমি আর চোখে তাকিয়ে বলি, না ভুলে যাচ্ছি না। আর আপনিও ভুলে যাবেন না আমি এখন আপনার রুমে থাকি। এই রুমের মিটের সুবিধা অসুবিধা বুঝে কাজ করা আপনার দায়িত্ব, বুঝলেন? রেজন দাঁত চেপে আমার দিকে এগিয়ে আসতে আমি বলি, এদিকে না এসে ওদিকে যান। আপনার ফ্রেন্ড আপনার জন্য অপেক্ষা করতে দেখলাম। রেজন থেমে গিয়ে ব্রু কুঁচকে বলেন, ওরা এসে গেছে? আমি বেডরুমে যেতে যেতে বলি, আমি জানি না, নিজে গিয়ে দেখে নিন। আমার এমন উত্তর শুনে রেজন দফাস দফাস করে রুম থেকে বেরিয়ে যান, আর বলে যান, দেখতে ব্রিটিশের মতো কিন্তু আচরণ ইবলিশের মতো। আমি আর কিছুই বলি না, চুপচাপে ওয়াশরুমে চলে যাই। অজু করে বেরিয়ে আসি। রুমের লাইট অফ করে আল্লাহ রাসুলের নাম নিয়ে আমার নূর কলিজাকে বুকে জড়িয়ে সোফায় আরামের নিদ্রায় ডুবে যাই। রাত প্রায় 1টা। সুইমিং সেরে ওরা নিচতলার একটা বেডরুমে ফেরে। রুমটা বেশ বড়, 4টা ছোটি আর 2টো কুইন সাইজ বেড আছে ওখানে। এটা রেজওয়ানের জন্যই ডিজাইন করা, যাতে ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যাং আউটের সময় কাউকে জায়গা নিয়ে সংকোচ না হয়। তারিফ আর এরিফ এক বেডে, রেজওয়ান আর আরিজ অন্য বেডে ঘুমাই। এখন সবার চোখ ভারী, শরীর ক্লান্ত শুধু একজন ছাড়া, আর সে হলো রেজওয়ান। ও শুয়ে আছে ঠিকই, কিন্তু ঘুম মনে হয় হচ্ছে ওর কাছ থেকে অভিমান করে দূরে দাঁড়িয়ে গেছে। চোখ বন্ধ করলে ঘুমের বদলে একটা মুখ ভেসে ওঠে, আর তা হলো নুজার মুখ। এটা রেজওয়ানের গোপন অভ্যেসে পরিণত হয়েছে ইদানিং। রাত গভীর হলে অন্ধকার ঘর আলতো নিঃশব্দ ঘুমন্ত নুজার মুখের দিকে তাকিয়ে রয় প্রাণ ভরে। দিনে নুজাকেও সহ্য করতে পারে না, নিজেকে এমনই বোঝায়। ঠান্ডা উদাসীন আচরণ করে, কিন্তু রাতেও নিজের কাছে আর নিজেই থাকে না। ঘুমন্ত নুজার মুখে অদ্ভুত এক প্রশান্তি আছে, যা রেজওয়ানকে পাগল করে দেয়। রেজওয়ানের মনে হয় চোখে না দেখলে বুকটা ভরবে না। এক ধরনের ভয়াবহ তৃষ্ণা জমে নয় নিজের বুকের ভিতরে। নুজাকে না দেখলে কিছুতেই শান্তি মেলে না, চারপাশে বিষাদ জমে থাকে। ওর ঘুম তখন আসেই না। রেজওয়ানের এক অবাধ্য নেশা হয়ে গেছে, আর সেই নেশা হলো নুজাকে দেখা। যত দেখে তত প্রখর হয়ে দেখার তৃষ্ণা। এ তৃষ্ণার কোনো নাম জানা নেই রেজওয়ানের।
ওর মন চায় শুধু নুজার সাদ মুখখানা দেখতে, কতই না স্নিগ্ধ নুজার স্নিগ্ধ মুখখানা। রেজন দু চোখের পাতা এক করতে পারছে না, ওর পক্ষে সম্ভব নয় চোখ বন্ধ রাখা। রেজন দীর্ঘশ্বাস ফেলে সিলিংয়ের দিকে কিছু সময় নিঃশব্দে তাকিয়ে থাকে আর ভাবে, যে পুরুষ পড়েছে একবার নারীর মায়ায়, সে বেচারাই মেরেছে। কিছু সময় এমন বিরহে পড়ে নেয় রেজওয়ান। তারপর ধীরে ধীরে বেড থেকে নেমে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য রুমে যাওয়া, গিয়ে এক পলক নিজের মিস ব্রিটিশকে দেখে আসা। তারই বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। রেজওয়ান ওদের দিকে তাকিয়ে ভাবে, ইস কত প্রশান্তির ঘুম, তোরা ঘুমাচ্ছিস, তোদের মতো যদি আমিও ঘুমাতে পারতাম। দীর্ঘশ্বাস ফেলে ভাবে, না একটা বার গিয়ে দেখেই আসি, তাতে কি আর হবে, কিছু সময় দেখেই তো চলে আসব। রেজন ধীরে ধীরে হেলে দুলে রুমে আসে। এসে দেখে দরজা খোলা। নুজার দরজা লাগায়নি, হয়তো রেজন আসবে মনে করেছিল। রেজন ধীর পায়ে এগোয় সোফার দিকে। এগোতে ভিতরটা খসখস করতে শুরু করে। হৃৎপিণ্ডখানা মনে হয় লাফিয়ে বেরিয়ে আসবে। ইস কি এক অবস্থা, যাকে দোষকে সহ্য হতো না, তাকে না দেখলে এখন ঘুম হয় না, অন্তরে একটু শান্তি মেলে না। রেজন সোফার দিকে এগিয়ে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে নুজার দিকে তাকিয়ে থাকে। চাঁদের এক ফালি আলো এসে পড়েছে নুজার মুখশ্রীতে। বেলকনির আধা খোলা দরজাটা গলে সে আলো এসে চুমু খাচ্ছে নুজার ঘুমন্ত চোখের পাতায়। এত সুন্দর লাগছে নুজাকে, রেজনের কাছে মনে হচ্ছে কোনো চিত্রকরের অপূর্ব আঁকা নিঃসর্গ। নুজার লালচে কালো চোখগুলো মাথার চারপাশে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক কোনো ঝর্ণার স্রোতের মতো, যা বাঁধা যায় না, থামানো যায় না। ও ঠোঁট জোড়া ধীরে ধীরে কাঁপছে, মনে হচ্ছে ঘুমের মধ্যেও কিছু একটা বলছে নিঃশব্দ অনুভবে। রেজন দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, শ্বাস বন্ধ করে। রেজওয়ানের নেশা দেখে মনে হয় চোখে চোখ রেখে কোনো আরাধ্যকা চায়। ও তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, বাড়ির চাহনিতে নুজার পানি, কিন্তু তৃষ্ণা যেন মিটে না। চোখ চায় আরও দেখতে, মন চায় আরও দেখতে নুজাকে, নিজের নুজামণিকে দেখতে। এভাবে তাকিয়ে থাকতে থাকতে রেজন নিজেই হারিয়ে যায়। নুজার নিঃশ্বাসে, নুজার মুখে স্নিগ্ধতায় প্রতিদিনের নেই। অনেকক্ষণ নুজাকে দেখে নেয় রেজওয়ান। তারপর নিজের চোখ আর অন্তরকে সংযত করে চুপচাপে বেরিয়ে আসে রুম থেকে। করিডোরে দাঁড়িয়ে কিছু সময় জোরে জোরে শ্বাস নেয়। তারপর নিচের রুমে এসে আরিজের পাশে শুয়ে পড়ে। রাত 2:40। রেজওয়ানের আবারও ঘুম ভেঙে যায়। রাতে মাঝে মধ্যেই এমন হয়, তখন সে আবারও নুজার দিকে তাকিয়ে থাকে। নুজার মুখ দেখলেই যেন ঘুম ফিরে আসে। আবারও মনে হয় দেখতেই হবে। নিজের মনের সাথে যুদ্ধ করে ব্যর্থ হয়ে উঠে পড়ে। আবারও রুমে যায়, নুজাকে কিছু সময় দেখে আসে। শান্তি পেলে আবারও নিচে এসে আরিজের পাশে শুয়ে পড়ে। তখনই আরিজ গুমো গুমো গলায় বলে, বাল, যদি বউয়ের কোল ছাড়া ঘুমাতেই না পারিস, তখন এখানে কেন এসেছিস? 100 বার উঠিস আর নামিস, ঘুমাতেই দিলি না। পাশের বেড থেকে তারে ঘুমের ঘুরে বলে, ওরে ওর মতো নাচতে দে, তুই তোর মতো ঘুমা। রেজন দীর্ঘশ্বাস ছেড়ে বালিশে মাথা রাখে। ওরা তো জানে না মায়া কী জিনিস। একবার কারো মায়ায় পড়ুক, তখন বুঝবে মজা। আহ, এই নুজাও আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না, কতই না ভয়াবহ এই মায়া। রেজওয়ানের চোখ ধীরে ধীরে লেগে আসে, কিন্তু ওই যে অভ্যেস, তাই আবারও ঘুমে ভেঙে যায়। এখন সময় 3:30। এই সময় নুজা তাহাজ্জুদ পড়ে, আর ও তা তৃপ্তি ভরা চোখে দেখে। রেজওয়ান অতি সাবধানে উঠে আবারও রুমে আসে, কিন্তু এবার এসে থমকে যায়। নুজা উঠে গেছে, মাথায় ওড়না জড়িয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। নুজাকে দেখে দপ করে উঠে রেজওয়ানের কলিজা। আর একটু আগে এলে ধরা পড়ে যেত। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, ইগো হার্ট হয়ে যেত। ও লুকিয়ে দেখবে, দেখতে থাকবে, দেখতে দেখতে চোখ জ্বালিয়ে ফেলবে। তাও স্বীকার করা যাবে না, সত্য না ধরা দেওয়া যাবে না। আমি তাহাজ্জুদের জন্য উঠে ওযু করতে যাচ্ছিলাম, তখনই দেখি রেজওয়ান। উনি এত রাতে এখানে কি করছেন? আজ তো নিচে ঘুমিয়েছিলেন। আমি থেমে গিয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, আপনি এত রাতে এখানে? রেজওয়ান নিজের ট্রাউজারের পকেটে হাত ঢুকাতে ঢুকাতে বলেন, কেন, আমার রুমে কি আমি আসতে পারি না? এই উত্তর শুনে আমি আর কিছু বলি না, এক পলক তাকিয়ে ওয়াশরুমের দিকে চলে যাই। এই গার্ডদারের সাথে কথা বলা মানেই তর্ক জড়ানো, আর আমি এত রাতেই নিজের মেজাজ তুঙ্গে তুলতে চাই না। অন্তত তাই আর কোনো কথা বলি না। কিন্তু একটা বিষয় মাথায় ঢুকলো না। আগে দেখলাম ওনার পরনে নীল হুডি আর কালো হাফ ট্রাউজার, এখন দেখছি কালো হুডি আর সাদা হাফ ট্রাউজার। কী ব্যাপার? যাকগে, তাতে আমার কি? এই লোকের বিষয়ে না ভাবাই উত্তম। অসহ্য ঘাট তার একটা লোক, কোনো কিছুরই কোনো নিয়ম নীতি নেই। রেজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক দৃষ্টিতে নুজার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভেবেছিল নুজা হয়তো তর্ক করবে, একটা সুযোগ হবে একটু কথা বলার, কিন্তু তার হলো কই।
রেজন এবার নূরের দিকে তাকায় যে সোফায় বসে আছে গুটিসুটি মেরে। রেজন ওর দিকে একটু এগিয়ে গিয়ে ওর দিকে তাকায়। নূরও অবশ্যকে ওর দিকে তাকিয়ে থাকে। রেজন চারপাশে মাথা ঘুরিয়ে মুচকি হেসে বলে, বাবারে তুই কত লাকি। ইস, তোর মতো লাকি যদি আমি হতাম তাহলে আমার বউয়ের কোলে আমিও তোর মতো ঘুমাতে পারতাম। বেচারা নূর কিছু না বুঝে অবশ্যকে রেজনের দিকে তাকিয়ে আছে। আমি অজু করে বেরিয়ে দেখি রেজন নূরের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমি বেরোতেই উনি আমার দিকে তাকান, তারপর ওয়াশরুমের দিকে এগোন। উনি সোজা ওয়াশরুমে যাচ্ছেন তো ঠিকই, কিন্তু গাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে সামনে এগোচ্ছেন। আর আমিও গাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে ওনার দৃষ্টি বোঝার চেষ্টা করছি আর কাবার্ডের দিকে এগোচ্ছি। আর উনি আমার দিকে তাকিয়ে করিডোরের দরজার দিকে এগোচ্ছেন। এমন করতে করতে দেখি উনি করিডোরের দরজার দিকে না গিয়ে পাশের দেওয়ালের দিকে যাচ্ছেন। এতে ওনার মাথায় আঘাত লাগতে পারে, তাই আমি চোখ বড় বড় করে শুধু বলি, রেজওয়ান দেখে। ঠিক তখনই উনিও বলে ওঠেন, নুজা দেখে। আর আমি সঙ্গে সঙ্গে ধাক্কা খাই কাবার্ডের সাইডে, আর উনি খান দেওয়ালে। আমার মাথাটা পেটে গেল। আল্লাহ মাবুদ, অনেক জোরে ধাক্কাটা খেয়েছে। আমি মাথায় হাত বুলাই, হাতে তালু দিয়ে। সব হয়েছে রেজওয়ানের জন্য। উনি রাত বিরাতে আমাকে যন্ত্রণা দিয়ে মারেন। কেন এসেছিলেন রুমে, আর কেন এইভাবে তাকালেন? উনি যদি না তাকাতেন, না আমার দৃষ্টি মানে বুঝতে যেতাম, না এত জোরে ধাক্কা খেতাম। শয়তান একটা লোক এই মানুষ। উনি মাথায় হাত বুলিয়ে তাড়াতাড়ি করিডোরের দরজা খুলে ওয়াশরুমে চলে যান। আমায় দিনে জ্বালিয়ে মারেন, আবার রাতেও জ্বালিয়ে মারেন। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমি তরঙ্গিনী। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।